आचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের আজকে একটা নতুন বই আরম্ভ করার কথা ছিল। কোনটা আরম্ভ করা? কথা হয়েছিল যে একটা মহাকাব্য হলো, এবার একটা নাটক করা যাক। তাহলে নাটক হলে চয়েস নির্দিষ্ট। কালিদাসের বেস্ট নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। শুধু বেস্ট নাটক বলেই নয়, সাধারণত কালিদাসের বেস্ট প্রোডাকশন বলেও এই বইকেই ধরা হয়। তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হলো অভিজ্ঞান শকুন্তলম। ভালো করে ভাষাটা জেনে পড়লে তার যেরকম সৌন্দর্য বা মাধুর্য উপলব্ধি করা যায়, বক্তৃতা শুনে সেটা কখনোই করা সম্ভব নয়। এটা একটা সামান্য ধারণা মাত্র যে মোটামুটি এই ধরনের জিনিসটা এই নাটকে আছে, কিন্তু এখানে সংস্কৃত ভাষার যে প্রয়োগ করছেন এটা বুঝতে পারলে তার নাইসিটিগুলো বোঝা যায়, কারণ সেগুলো বেশ সূক্ষ্ম। কিছু কিছু যখন রঘুবংশে আলোচনা হয়েছিল, অলঙ্কারের কথা বলেছিলাম, কোথাও উৎপ্রেক্ষা, কোথাও সহভক্তি, এসব মিশ্রণ টিশ্রণ, সেই জাতীয় প্রায় সব কোয়ালিটি এই বইতে আছে, মানে শকুন্তলা নাটকের মধ্যে আছে। এবং সংস্কৃত মহলের প্রসিদ্ধি হচ্ছে এরকম যে অভিজ্ঞান শকুন্তলা নাটকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব থরলি পড়তে হবে, ইউনিভার্সিটি যেমন পড়া হয়, তাহলে সংস্কৃতের প্রায় 50% জিনিস তার জানা হয়ে যাবে। হাউ যে শুধু একটা তো গল্পই শকুন্তলার নয়, গল্পটা তো খুব একটা মস্ত বড় যে গল্প তাও নয়, কিন্তু তাকে উনি যেভাবে উপন্যাস করেছেন, তাতে যত রকম ইমেজারি ব্যবহার করেছেন, তার মধ্যে যেসব অ্যালিউশন আছে, সেইগুলো বেশ ভালো সংস্কৃতে প্রবেশ না থাকলে বোঝা যায় না। অলঙ্কারের প্রয়োগও তাই। সেই জন্য এখানে যেটা হবে সেটা খুবই পুয়ার প্রেজেন্টেশন হবে, আমি জানি, হতেই হবে, কারণ নিজে সংস্কৃত কবিতা সর্বদাই মানে আরেকজনকে বোঝানোর থেকে নিজে পড়ার আনন্দ বেশি। কবিতা নিজে পড়তে হয়, এবং কবিতা শুধু বুঝবার জন্য নয়, কবিতা বাজবার জন্য। সেটা অন্য লোকে পড়লে তেমনটা হয় না, যেটা নিজে পড়লে হয়। সেটা যখন হচ্ছে না, তখন সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হচ্ছে, যেটা মোটামুটি শকুন্তলা নাটকে কী আছে এই জিনিসটা আপনারা খানিকটা আন্দাজ করতে পারবেন। নামটাই কী আছে, অভিজ্ঞান শকুন্তলম, এই হচ্ছে পুরো শকুন্তলা হিরোইনের নাম। পুরো নাটকটার নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। দুটো শব্দ আছে, একটা হচ্ছে অভিজ্ঞান শব্দ আর একটা শকুন্তলা শব্দ। অভিজ্ঞান মানে হচ্ছে যে একটা কোনো জিনিসের চিহ্ন, টোকেন। ওই যেমন সীতা যখন লঙ্কাতে ছিলেন, হনুমানজি একটা টোকেন নিয়ে গিয়েছিলেন, রামচন্দ্রের একটা অঙ্গুরীয় দেখে উনি বুঝলেন যে হ্যাঁ জেনুইন রামচন্দ্র থেকে এসছে। সেরকম এখানেও একটা টোকেন, এখানেও একটা রিং, একটা আংটি, that will play a very important, actually a pivotal role in the development of the drama. এই ড্রামার যে ঘটনাটা হবে তাতে সেই অঙ্গুরীয় খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। সেই জন্য টাইটেলের মধ্যে উনি সেই নামটা অ্যাকোমোডেট করতে পেরেছেন। আর শকুন্তলা নাম তো সবাই জানেন, অতি প্রাচীন নাম। বেদের শতপথ ব্রাহ্মণে তার নাম আছে, মানে সাহিত্যে তার নাম প্রথম আসছে তা না, সমস্ত ভরত বংশের জননী। সেই জন্য তার ছেলে ভরতের নাম অনুসারে দেশের নাম ভারত। আর ভরতেরও সেরকম প্রশংসা শাস্ত্রে আছে, দেখবেন শতপথ ব্রাহ্মণটা, মানে কিছু কিছু তখন হয়তো বলেছিলাম যে মহাকর্ম ভরতস্য না পূর্বে না পরিকৃত, যে ভরতের মতো কাজ আগেও কেউ করেনি, পরেও করতে পারবে না। অর্থাৎ তার অ্যাচিভমেন্টস হচ্ছে আনপ্যারালাল। তো সেই ভরতের জননী হচ্ছেন শকুন্তলা। তার জন্ম বৃত্তান্ত আচ্ছা, তো এখানেই এসে যাবে, আগে বলার কিছু দরকার নেই। আপাতত আমরা গল্পের মধ্যে প্রবেশ করি। কালিদাস তার 3টি নাটক রচনা করেছেন, এক অভিজ্ঞান শকুন্তলম, আর বিক্রমোর্বশীয়, আর মালতী মাধব। তার মধ্যে এটি সবচেয়ে বিখ্যাত। সমস্ত সংস্কৃতের মধ্যে শকুন্তলার স্ট্যাটাস হচ্ছে সবচেয়ে বেশি।
এবং প্রত্যেকটা নাটকই তিনি আরম্ভ করেছেন শিবের বন্দনা দিয়ে। শিবের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল, সেটা সাহিত্য প্রসঙ্গেও যখন যখন কথা এসছে, যেমন বিশেষ করে কুমার সম্ভবে সেটা খুব বেশি পাওয়া যাবে, মেঘদূতেও আছে, যখন যখন প্রসঙ্গ এসছে তখনই উনি শিবকে এক্সটল করবার বা যে কোনোভাবে তার নামটা স্মরণ করা বা সম্মান জানানো এটা চেষ্টা করেছেন। এখানেও তিনটে নাটকেই তিনি শিবের বন্দনা দিয়ে আরম্ভ করেছেন। নাটকের প্রথমেই যে বন্দনাটা থাকে তার একটা টেকনিক্যাল নাম আছে, পারিভাষিক নাম কি, যে নান্দি। নাটকের প্রথমে একটা নান্দি ভার্স থাকবে, মঙ্গলবাচক শ্লোক মহাকাব্যও থাকে, যেমন রঘুবংশ আরম্ভ হচ্ছিল কি দিয়ে, বাগর্থাবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তে জগত পিতরও বন্দে পার্বতী পরমেশ্বরও, সেখানেও শিব এবং ভগবতীকে নমস্কার করেছিলেন। এখানেও সেই রকম আরম্ভ করবেন, যা সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতং যা হবির যা চহোত্রী যে দ্বে কালং বিধাত্ত শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম যা মাহু সর্ববীজ প্রকৃতিরিতি জয়া প্রাণিন প্রাণবন্ত প্রত্যক্ষাভিপ্রপন্নস্তনুভিরৌতুবস্তাভিরষ্টাভিরীশ। ঈশ্বর হচ্ছেন শিব। ঈশ্বর বলতে সাধারণত এমনিতে ঈশ্বর শব্দের অর্থ প্রভু, কিন্তু বিশেষ করে ঈশ্বর বলতে কাকে বোঝায়? শিবকে বোঝায়। আরও স্পেসিফিক মহেশ্বর বলতে কাকে বোঝায়? সেও শিবকেই বোঝায়। এটা আমরা পড়েছিলাম সেই রঘুবংশ যখন আমরা পড়ি, মনে আছে সেই রঘুর সঙ্গে যখন ইন্দ্রের দ্বন্দ্বটা হচ্ছে, সেইখানে ইন্দ্র স্মরণ করিয়েছিলেন যে হরির যথৈক পুরুষোত্তম স্মৃত মহেশ্বর স্তম্ভকৈব না পর তথা বিদুর্মাং মনয় শতক্রতম দ্বিতীয় গামী নহি শব্দ এসন। কি বলেন? হরিকে একমাত্র বলা হয় পুরুষোত্তম, আরও বহু পুরুষ আছেন, কিন্তু একমাত্র ভগবান বিষ্ণুকেই বলা হয় পুরুষোত্তম। আর মহেশ্বর স্তম্ভকৈব না পর, তৃণয়নযুক্ত মানে শিব, তাকেই মহেশ্বর বলা হয়, আর কাউকে মহেশ্বর বলা হয় না। আর সেই রকম শতক্রতু বলতে লোকে আমাকে, মানে ইন্দ্র বলছেন আমাকেই বোঝে, দ্বিতীয় গামী নহি শব্দ এসন। এইসব শব্দের বাচ্য কখনো দ্বিতীয় পদার্থ হয় না, এবং সেই ট্র্যাডিশনটা নষ্ট যাতে না হয় তার জন্য উনি মহারাজ রঘুর ঘোড়াটা আটকে দিয়েছিলেন। যদি 100টা অশ্বমেধ করলে ইন্দ্রের সমান হয়ে যাবে, তখন আর শতক্রতু বলতে লোকে ওকে মান্য করবে না, এবং সেই জন্য রঘুকে বললেন যে ঘোড়াটা আমি দিতে পারবো না, আর যা হয় তুমি চেয়ে নাও, আমি তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি, ইত্যাদি সে গল্প শুনেছিলেন। যাক, তো এখানে হচ্ছে বলছেন যে ঈশ্বর মানে শিব তোমাদেরকে প্রোটেক্ট করুন। এবার বাকিটা কি আছে? বাকিটা সব শিবের অষ্টমূর্তির বর্ণনা আছে। শিবের অষ্টমূর্তি কী কী? এটা শিব পূজা করতে গেলেও অষ্টমূর্তি পূজা করতে হয় মূল পূজাটার পরে। মনে আছে না, ভবা কি ষাটবাক্ষিতি মূর্তয়ন, ভবা জলমূর্তয়ন, এরকম পঞ্চভূত আর চন্দ্র সূর্য যজমান, এই হলো মহাদেবের অষ্টমূর্তি। মানে এই 8 ভাবে মূর্তিতে তিনি প্রপন্ন আছেন। ক্ষিতি অপ তেজ মরুদ বোম চন্দ্র সূর্য যজমান। এখানে উনি সেইটা মনে করে তাকে নমস্কার করছেন বা তার কাছে প্রেয়ার করছেন। যা সৃষ্টি স্রষ্টুরাদ্যা, এটা হচ্ছে জল, যা স্রষ্টার প্রথম সৃষ্টি। প্রথম সৃষ্টি কোনটা? যে জল। এটা অবশ্য একেবারে সব জায়গাতে যে একই রকম ট্র্যাডিশন আছে তা নয়, কিন্তু এটা উনি যেটা বলছেন মোটামুটি মনুসংহিতা প্রভৃতিতে যেরকম সৃষ্টির প্রক্রিয়াটা বলা আছে, প্রথমেই জলের সৃষ্টি হয়েছিল। সৌভিধ্যায় শরীরাৎ স্বাদ শিশিক্ষুর বিবিধা প্রজা অপএব সসজ্জাদৌ তাসু বীজমবাসৃজত তদণ্ডমহবদ্ধৈবম সহস্রাংশু সমপ্রভম তস্মিন যজ্ঞে স্বয়ং ব্রহ্মা সর্বলোক পিতামহ। মানে কী হলো? স্রষ্টা যখন সৃষ্টি করতে যাচ্ছেন তখন প্রথমে জলকে সৃষ্টি করলেন, তাতে সৃষ্টির বীজ তাতে নিক্ষেপ করলেন, সেই বীজ থেকে একটা অণ্ড, একটা ডিম তৈরি হলো, বিরাট একটা ডিম। তদণ্ড মহবদ্ধৈবম, গোল্ডেন এগ। সহস্রাংশু সমপ্রভম, সহস্রাংশু হচ্ছেন সূর্য, সূর্যের মতো দীপ্তিমান। এবং সেই ডিম ফুটে কে বেরোলেন? তস্মিন যজ্ঞে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা তার থেকে সেই ডিম ফুটে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তাকে হিরণ্যগর্ভ বলে। হিরণ্ময় অণ্ডের গর্ভে তিনি ছিলেন বলে প্রজাপতি ব্রহ্মার এক নাম হলো কি না, হিরণ্যগর্ভ। তারপরে এইবার হিরণ্যগর্ভ সব বাকি জিনিসগুলো সৃষ্টি করলেন।
এরকম হচ্ছে একটা পুরাণিক অ্যাকাউন্ট, যেটা মনুসংহিতা তো এগ্রি করেছেন। সেইখানে জলকে প্রথম সৃষ্টি বলা হয়েছে। কালিদাস সাধারণত সেই ট্র্যাডিশনটা ফলো করছেন। উপনিষদে বা বেদান্তে জলকে প্রথম সৃষ্টি কিন্তু বলে না, সেটা আপনারা বোধহয় শুনেও ছিলেন। সেখানে কীরকম আছে যে পরমাত্মার থেকে যখন সৃষ্টিটা হচ্ছে তখন তস্মাৎ বা এ তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর আপ আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নের আপ অদ্ভ্য পৃথিবী। পরমাত্মার থেকে প্রথম আবির্ভাব হলো কার? আকাশের, স্পেস, সবচেয়ে সূক্ষ্ম পরমাত্মার মতোই। তারপরে হলো আকাশাৎ বায়ু, তারপরে হচ্ছে বায়ু। সেটাও কোনো রকম ধরাছোঁয়ার মধ্যে বিশেষ আসে না, দেখতেও পাওয়া যায় না, এখন পর্যন্ত পারসেপ্টিবিলিটি হয়নি। তার থেকে হলো অগ্নি, এবার পারসেপ্টিবিলিটি, চোখে দেখতে পাওয়া যায় অগ্নিকে। অগ্নের আপ, অগ্নির থেকে জল, আর জল থেকে পৃথিবী মানে আর্থ, আর বাদ বাকি সব কিছু এই পঞ্চভূত, পঞ্চমহাভূতের বিভিন্ন রকম পারমুটেশন, কম্বিনেশন তৈরি। এটা হচ্ছে আমাদের বেদান্তিক ভার্সন অফ ক্রিয়েশন। কালিদাস সেখানে যে ভার্সনটা ফলো করলেন, এটা প্রধানত হচ্ছে পুরাণিক বা মনুসংহিতার যে ভার্সন সেইটা, যা সৃষ্টি স্রষ্টুরাদ্য। তারপরে বলছেন বহতি বিধিহুতং যা হবি, যা মানে যে মূর্তি, বিধিহুতং হবির বহতি, বিধি অনুসারে আহুতি দেওয়া হয়েছে যে হবি, তাকে যিনি বহন করেন। কে বহন করেন? অগ্নি বহন করেন। কারণ সমস্ত দেবতার উদ্দেশ্যে আহুতি কোথায় দেওয়া হয়? অগ্নিতেই দেওয়া হয়। যে অগ্নিকে বলা হয় কি, হই বা মিতর জাতবেদা দেবেব্য হব্যং বহত প্রজানন, জাতবেদরূপ যে অগ্নি, তিনি এখানে আসুন এবং দেবগণের কাছে তাদের হব্য ভাগ যথাযথভাবে বহন করে নিয়ে যান। কাজে অগ্নি ইজ দ্য মেসেঞ্জার বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড ডিভাইন বিংস, অ্যান্ড হি ইজ দ্য ক্যারিয়ার অফ অবলেশনস। যার জন্য অগ্নির এক নাম হলো বহ্নি। বহ্নি মানে কি? বহ্নির বহনাৎ, হবির বহন করে নিয়ে যান বলে তাকে বলে বহ্নি। যেটা কালিদাস এখানে বলছেন বহতি বিধিহুতং যা হবি। শিবের যে মূর্তি যথাবিধি হুত আহুতিকে দেবতাদের কাছে বহন করে নিয়ে যান। যা চ হোত্রী, ইনি হচ্ছেন কে? যিনি আহুতি দিচ্ছেন, যজ্ঞের কর্তা, যজমান। যে দ্বে কালং বিধত্ত, আর যে দুই পদার্থ কালের বিভাগ করেন। কালের বিভাগ কে করছেন? সূর্যচন্দ্র। একটা দিন আর একটা রাত্রি, কাজে সূর্যটা দিনকে কন্ট্রোল করছে আর চন্দ্র রাত্রিকে কন্ট্রোল করছে। তাহলে যে দ্বয়ে কালং বিধত্ত, যে দুই এন্টিটি কালকে বিভক্ত করছেন, অর্থাৎ চন্দ্র এবং সূর্য। শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, আর শিবের যে মূর্তি সমস্ত বিশ্ব ব্যাপ্ত করে রয়েছে, যেটা কিনা শ্রুতি বিষয় গুণা। শ্রুতি মানে শ্রবণ, হিয়ারিং, শুধুমাত্র শ্রবণের দ্বারা যাকে গ্রহণ করা যায়, হাতে ধরা, চোখে দেখা, টাচ করা, এগুলো কোনোটাই সম্ভব না। সেটা কোনটা? হ্যাঁ, শ্রুতি মানে বেদ, এখানে হচ্ছে শ্রুতি মানে হিয়ারিং, ওই অর্থ নয়। এখানে শ্রুতি বিষয় গুণা। শ্রুতি হিয়ারিংটা যার বিষয়, সেইটা যার গুণ, সেইটা দর্শনে, আমাদের দর্শনে বলে আকাশের বিশেষ গুণ হলো শব্দ। এই যে একটা শব্দ হচ্ছে, যে কোনো শব্দ, এটা আসলে আকাশের ধর্ম। আমি একটা আঘাত করলে শব্দটা ম্যানিফেস্ট হলো, কেমন? এবং শব্দটা আমরা কি দিয়ে শুনি? কান দিয়েই শুনি। তাহলে এখানে শ্রুতি মানে কি? শ্রবণেন্দ্রিয়, তার যেটা বিষয় মানে শব্দ, সেই শব্দটা যার গুণ। তো শব্দ কার গুণ? দর্শন বলছেন যে আকাশস্তুত বিজ্ঞা শব্দ বৈশেষিক গুণ। আকাশের প্রধান গুণই হচ্ছে শব্দ। অথবা মানে অন্তত ন্যায় দর্শনের মতে আকাশের অস্তিত্বের প্রমাণই হচ্ছে শব্দ। আকাশ কি কেউ দেখতে পান? আকাশে যেটা নীল আমরা দেখি সেটা তো একটা ইলিউশন মাত্র। সত্যি সত্যি আকাশের দর্শনেও কোনো রং নাই, বিজ্ঞানেও কোনো রং নাই। বলে আকাশ তো ধরা ছোঁয়ার বাইরে, কোনো রকম আপনি তাকে টাচও করতে পারছেন না, কোনো রকম পারসেপ্টিবিলিটি নাই। বলে আকাশকে তাহলে স্বীকার করা হয় কেন? বলে আকাশকে স্বীকার করা হয় মানে ফিলোসফিতে লজিক্যাল নেসেসিটি হচ্ছে যে ইনহেরেন্ট কজ অফ সাউন্ড, শব্দের ইনহেরেন্ট কজ হচ্ছে আকাশ।
আর কানের মধ্যে যে আকাশ আছে, কানের মধ্যে যে ড্রামটা, তার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, তো সেটা যদি আমি ব্লক করে দেন তাহলে কিন্তু আপনি কিছু শুনতে পাবেন না। তাহলে কর্ণশস্কল্যবচ্ছিন্ন আকাশে, কানের ড্রামে যে আকাশের অংশ আছে, সেখানে ওই শব্দের তরঙ্গটা এসে পৌঁছলে আমরা শব্দটা শুনতে পাই বলি। আমি এটা শুনতে পেলুম বা শুনতে পেলুম না, সেটা উৎপত্তি বলা হয় বিচি তরঙ্গ ন্যায়। সেটা কীরকম? এই যে একটা শব্দ হলো, শব্দের উৎপত্তির পয়েন্ট কোনটা? এটা। এখান থেকে শব্দটা চারদিকে ছড়িয়ে গেল কীরকম? বিচি তরঙ্গ ন্যায়, রিপলস। জলের মধ্যে একটা পাথর ফেলে দিলে যেমন ঢেউটা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে যায়, ইকুয়ালি এখানেও শব্দটা সেই রকম এই সেন্টার থেকে চারদিকে ছড়িয়ে গেল। এবার যার যার শ্রুতি বিষয় মানে কানের সেটা পৌঁছলো, তারা সেটা শুনলেন, আর যাদের কাছে পৌঁছলো না তারা শব্দটা শুনলেন। কিন্তু যদি কেউ নাই শোনেন, তাহলে কিন্তু শব্দের অস্তিত্বটাই অনেক সময় সন্দেহ করা যেতে পারে, যে এটল কি শব্দ হয়েছে? কারণ কেউ তো শুনতে পায়নি। ধরুন প্রশান্ত মহাশয়ের কোনো একটা জায়গায় দুম করে একটা শব্দ হলো, কেউ কোথাও শুনলো না, তাহলে এটল কি সেটা শব্দ? কেউ কেউ বলে যে এটা শব্দ নয়, কেউ শোনেইনি, তারা আবার শব্দ কি? কেউ শুনলে তবে সেটা শব্দ হবে। যাই হোক, সেটা দর্শনের তর্ক, আমাদের সাহিত্যে সেটা নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কিছু নেই। যে উনি যেটা বলছিলেন যে শ্রুতি বিষয় গুণা, তার মানে শ্রুতি হচ্ছে শ্রবণেন্দ্রিয় মানে ইয়ার, হিয়ারিং অর্গান, তার যেটা বিষয় মানে হচ্ছে সাউন্ড, এই সাউন্ডটা যার বিশেষ গুণ মানে আকাশ, আকাশটা হচ্ছে শিবের একটা মূর্তি। আর কি আছে? হ্যাঁ, যা শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম যা মাহু সর্ববীজ প্রকৃতি। এখানে একটা পাঠান্তর আছে, সর্ববীজ প্রকৃতি অথবা সর্বভূত প্রকৃতি, যাকে সমস্ত বীজের বা সমস্ত ভূতের প্রকৃতি বলা হয়। প্রকৃতি মানে অরিজিন বলা হয়। সেটা কোনটা? আওয়ার মাদার আর্থ, পৃথিবী। এই তাহলে জিনিস দাঁড়ালো, দেখুন, যা সৃষ্টি স্রষ্টুরাদ্য বহতি বিধিহুতং যা হবির যা চ হোত্রী যে দ্বে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্ত বিশ্বম যা মাহু সর্ববীজ প্রকৃতির ইতিনা। আরেকটা বাকি আছে, জয়া প্রাণীন প্রাণবন্ত, যার দ্বারা প্রাণীরা প্রাণ ধারণ করে আছে। আমরা কিসের দ্বারা প্রাণ ধারণ করি? বাতাসের দ্বারা। যদি বাতাস না থাকে তাহলে প্রাণ থাকবে না, তাহলে বাতাসটাও তার একটা মূর্তি। জয়া প্রাণীন প্রাণবন্ত প্রত্যক্ষাভি প্রপন্নস্তনুভিরবতু বস্তাভিরষ্টাভীষ। এই 8 রকম প্রত্যক্ষ মূর্তিতে যিনি আমাদের সামনে বিরাজ করছেন, সেই অষ্টমূর্তিধর শিব আপনাদেরকে রক্ষা করুন। এই শ্লোকের অর্থ হলো, ঠিক আছে, যা সৃষ্টি স্রষ্টুরাদ্য বহতি বিধিহুতং যা হবির যা চ হোত্রী যে দ্বে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্ত বিশ্বম যা মাহু সর্ববীজ প্রকৃতিরিতি যা প্রাণেন প্রাণবন্ত প্রত্যক্ষাভি প্রপন্নস্তনুভিরবতু বস্তাভিরষ্টাভীষ। প্রত্যক্ষ শব্দটার অর্থটা হচ্ছে, এমনি শিবকে তো আমরা কেউ দেখতে পাচ্ছি না, সে যারা মহাপুরুষ তারাই হয়তো দেখেন, আমরা তাকে দেখি না। কিন্তু বলছেন যে এই যে 8টা জিনিস, ক্ষিতিয়াব তেজ মরুদ বোম চন্দ্র সূর্য যজমান, এগুলো হচ্ছে শিবের প্রত্যক্ষ মূর্তি। অর্থাৎ এইসব মূর্তির মাধ্যমে তিনি আমাদের সামনে প্রতিনিয়ত প্রত্যক্ষ হচ্ছেন। যিনি এইভাবে প্রত্যক্ষ হচ্ছেন, সেই শিব আপনাদেরকে রক্ষা করুন। আচ্ছা, এই শ্লোকটা হলো শকুন্তলার নান্দি শ্লোক। প্রথমে এই শ্লোকটা শোনা যাবে, স্টেজ উঠলে, স্টেজের প্রথমে পর্দা উঠলে এই শ্লোকটা শুনতে পাওয়া যাবে। এইবার নাটকের নিয়ম হচ্ছে কি, সূত্রধার বলে একজন থাকেন, স্টেজ ম্যানেজার, আর তার সঙ্গে কথা বলবেন পারিপার্শ্বিক কোনো নটি বা কোনো অ্যাসিস্ট্যান্ট। সূত্রধারেণ সহিতা সংলাপং যত্র কুর্বতে নটি বা বিদূষকো বাপি পারিপার্শ্বিক এব বা। সূত্রধারেণ সহিতা সংলাপং যত্র কুর্বতে চিত্রের বাক্যই পদার্থত্বই বস্তুতাক্ষেপেভির্মিথ আমুখং তত্ত্ববিজ্ঞম নামনা প্রস্তাবনাপিসা। নাটকের যে অংশে নাটকটা প্রথম ইন্ট্রোডিউসড হচ্ছে, কে ইন্ট্রোডিউস করবে? বলে সূত্রধার ইন্ট্রোডিউস করবেন। কিভাবে করবেন? সূত্রধারের সঙ্গে একজন নটি বা তার পারিপার্শ্বিক অন্য যে অ্যাসিস্ট্যান্ট, তাদের একটা ডায়ালগের মধ্যে দিয়েই নাটকের বিষয়বস্তুটা উপন্যস্ত হবে। এই অংশটাকে বলা হয় প্রস্তাবনা, এপিলগ বা আমুখ।
এর আবার ভ্যারাইটি আছে, কত রকম প্রস্তাবনা হবে সেগুলো আমাদের খুব দরকার নেই। এগুলো সব নাট্যশাস্ত্রে বা সাহিত্য দর্পণের যে ড্রামাটার্জির চ্যাপ্টার তাতে সব বলা আছে। পঞ্চ প্রস্তাবনা ভিতরে 5 রকমের প্রস্তাবনা হতে পারে। তাহলে আমাদের এবার প্রস্তাবনা কীরকম হচ্ছে? যথারীতি একজন সূত্রধার আছেন নান্দান্তে, নান্দিটা উনি বলবেন, নান্দান্তে সূত্রধার নেপথ্যাভিমুখমূলক আর যে যদি নেপথ্য বিধান অবস্থিতম তৈতস্তাবদাগম্যতাম। চারদিকটা একবার দেখে নিল, দেখে নিয়ে তার যে অ্যাসিস্ট্যান্ট যে নটি তাকে বলছেন আর যে যদি নেপথ্য বিধান অবস্থিতম, যদি ড্রেসিং ট্রেসিং হয়ে গিয়ে থাকে ইতস্তাবদাগম্যতাম, তাহলে একবার এদিকে আসুন। নটি অজ্জ ইয়ম হি। নাটকের নিয়ম হচ্ছে কি, যারা উচ্চ বর্ণের লোক তারা সংস্কৃত বলবেন, মহিলারা প্রধানত প্রাকৃত বলবেন। এই দুরকম ভাষায় নাটক চলবে। তার মানে এটা এমন একটা স্টেজ অফ ডেভেলপমেন্ট বোঝাচ্ছে যখন সংস্কৃতটা সকলেই বুঝতেন কিন্তু তারা হয়তো আর বলতে পারছেন না। যেমন নটি তিনি সংস্কৃত বুঝতে পারলেন, তাকে কী বলছেন সে আন্ডারস্ট্যান্ডস ইট, এবং তার উত্তরটা উনি কিন্তু দিচ্ছেন যে অর্য ইয়ম হি, আর্য ইয়ম অয়মস্ম, এই আমি এসছি। এরকম শকুন্তলার সঙ্গে যত কথা রাজার হবে, রাজা সবগুলো সংস্কৃতে বলবেন, শকুন্তলার প্রত্যেকটা কথার উত্তর সংস্কৃতে দিতে থাকবেন। এই হচ্ছে নাটকের নর্মাল প্র্যাকটিস। উচ্চ বর্ণের যারা রাজা, ব্রাহ্মণ, ঋষি তারা সব সংস্কৃত বলবেন, আর নিম্ন বর্ণের লোকেরা বা মহিলারা, রানীরা তারা সব প্রাকৃত বলতে লাগবেন। কোন প্রাকৃত কে বলবেন তারও অনেক ডিটেলস আছে। মহারাষ্ট্রে সৌরি, মাগধী, লাঠি এরকম সব বিভিন্ন প্রাকৃত আছে। অত ডিটেলস আমাদের গিয়ে দরকার নেই। মোটামুটি এরকম প্রধান কয়েকটা প্রাকৃত ভাষা আছে যেগুলো, কালিদাসের রচনাটা কিন্তু প্রাকৃত। এইবার বইতে আপনি দেখবেন এই নটির কথাটাকে নিচে সংস্কৃত করে দেওয়া আছে। সমস্ত ছাত্রপাঠ্য বইতে এইভাবে অনুবাদটা করে দেওয়া থাকে। অনুবাদটা কিন্তু কালিদাসের নয়, অর্থাৎ কালিদাসের অরিজিনাল কম্পোজিশনটা হচ্ছে ওই প্রাকৃতটাই। তার থেকে এইবার আমরা অন্য লোকেরা যারা এডিশন করছেন তারা অনুবাদটা করে দিচ্ছেন। কিন্তু সংস্কৃত টেক্সটটা যেমন যা সৃষ্টি, সুষ্ঠুরাধ্য ইত্যাদি এগুলো সবই কালিদাসের লেখা, কিন্তু তার প্রাকৃত কম্পোজিশনগুলো জানবেন প্রাকৃতটা হচ্ছে অরিজিনাল কালিদাসের লেখা। আর বইতে যে তার সংস্কৃতটা করা থাকে, নিচে দেখবেন ফুটনোটে হয়তো দেওয়া আছে, সেটা যিনি এডিট করছেন তিনি করে দিচ্ছেন। আচ্ছা, তারপরে এসে কী বলছেন, আনবেদু অজ্য কোনিয়োগ অনুচিঠ্যে, আজ্ঞা আদেশ করুন কি করতে হবে, হোয়াট টু ডু বলুন। দৃষ্ট আর যে অভিরূপ ভূয়িষ্ঠেয়ং পরিষদ, চারদিকে দেখে বলছেন যে এই পরিষদ যে আজকে অডিয়েন্স বেশ রেসপেক্টেবল অডিয়েন্স, অশ্রাঞ্চ কালিদাস গ্রথিত বস্তুনা নবেন অভিজ্ঞান শাকুন্তল নামধেন নাটকেন উপস্থাতব্যম अस्माभि। এই অডিয়েন্সের সন্তুষ্টির জন্যে অভিজ্ঞান শকুন্তল নামক কালিদাসের যে নাটক আছে সেটা আমাদের উপস্থিত করতে হবে। তৎপ্রতিপাত্রম আধিয়তাম যত্ন, যারা যারা অনুষ্ঠান করবে আপনি তাদের সকলের জন্যে যত্ন গ্রহণ করুন। নটি বলছেন সুবিধ পগদায় অজ্জস্ব ন কিম্বি পরিহাইষ্যতি, মানে আপনার যা প্রোডাকশান যেহেতু সেটা খুব প্রসিদ্ধ আছে, মানে আপনার এফিসিয়েন্সি প্রসিদ্ধ আছে, না কিঞ্চিত আমি পরিহাস্য, তাই কোনো জিনিসটাই মিসিং হবে না। মানে যা যা দরকার প্রতিপাত্র, যা যা পাত্রদের যত্ন অ্যাটেনশন নেওয়ার, দ্যাট উইল বি ডিউলি পেইড। সূত্রধার একটু হেসে বলছেন কথায়ামিতে ভূতার্থম, বিখ্যাত শ্লোক, আপরিতোষাৎ বিদুষাং ন সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞানম বলবতপি শিক্ষিকানাম আত্মন অপ্রত্যয়ং চেত। বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে কি আপরিতোষাৎ বিদুষাম না সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞান। আমি নাটকের প্রোডাকশান কীভাবে করতে হয় জানি, ডিরেকশন জানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত অডিয়েন্সের সন্তুষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত আমার নিজের যে প্রয়োগের বিজ্ঞান তার উপরে তত কনফিডেন্স নেই। বলবতপি শিক্ষিতা নাম আত্মন্না প্রত্যয়ম চেত, ভালোভাবে ওয়েল ট্রেন লোকেরও নিজের প্রতি একটা অনাস্থা এসে যায় যে কি জানি আমি মানে ঠিকমতো পারফর্ম করতে পারবো তো, আমি যে অডিয়েন্স তাদের সন্তুষ্ট করতে পারবো তো,
এই জন্যে আপনাকে ওই কথা বলেছি। এবং নেদম, হ্যাঁ তাই তো, অনন্তর করণীয় দানিং আনবেদু আজ। তাহলে এইবার কী করতে হবে আজ্ঞা করুন। কি অন্নদস্য পরিষদস্বতী প্রসাদ মতো, এই যে পরিষদ যারা আছেন তাদের এন্টারটেনমেন্ট ছাড়া হোটেলস, তার কীভাবে শ্রুতিপ্রসাদ হবে? যে কোনো একটা গান গাইতে হবে। অত কদরং উন গাইস্যম ন ইমৈব তাব নাতি চিরপ্রবৃত্তম উপভোগসমম গ্রীষ্ম সমম অধিগ্রম্য গীয়তম। তো নটি জিজ্ঞাসা করছেন যে কী গাইতে হবে বলুন, কোনো একটা গান দিয়ে আরম্ভ করতে হবে, কী গাইতে হবে? বলে অচিরপ্রবৃত্ত, স্বল্পকাল আগে বসন্তকাল প্রবৃত্ত হয়েছে, সেইটা সম্বন্ধে একটা কোনো কিছু আপনি গেয়ে শোনান। সম্প্রতি সুভগসলীলাবগাহ পাটল সংসর্গ সুরভি বনবাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়। গ্রীষ্মকাল আরম্ভ হচ্ছে বসন্তের পরে, সেরকম একটা টাইম, বা বসন্তেরও প্রথম দিকে এরকম, যে সুভগ সলিলাবগাহ, যখন জলে ডুবে স্নান করতে আরাম হয়, শীতের সময় আরাম হয় না, একেবারে উল্টোটা হয়। সুভগ সলিলাবগাহ পাটল সংসর্গ সুরভি বনবাত, পাটলের সংসর্গতে বনের বাতাস সুগন্ধি হয়েছে, বসন্তকালে যেটা হয়ে থাকে। যেমন শান্তিনিকেতনে গেলি এখন আর কিছুদিন পরে আমের মুকুলের গন্ধে সমস্ত বাতাস ভরে যাবে। আর প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়, ছায়াতে শুলে বেশ ভালো ঘুম এসে যায়, গাছের নিচে ছায়াতে শুলে ভালো ঘুম এসে যায়। আর দিবসা পরিণাম রমণীয়, দিনগুলো, দিনের শেষটা খুব রমণীয়। অর্থাৎ দিনের বেলা যখন তাপ থাকছে, সূর্য থাকছে, তখন হিট আছে, কিন্তু যখন সূর্য ডুবে যান সেই সময়টা পরিণাম রমণীয়। এটা হচ্ছে মানে সামারের লক্ষণ। সারাদিন যে হিট, সেই তুলনাতে তার একটা রিলিফ কখন হয়? হোয়েন দি সান সেটস। সুভগ সলিলাবগাহ পাটল সংসর্গ সুরভি বনবাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়। নটিত গায়ত, বলে উনি একটা গাইছেন। ইসি চুম্বি আইং ভমরে হিং উদ সুমান কেশর সিহাইং ওদং সহন্তি দমানা পমদাও শ্রীসকুসুমাইং। সূত্রধার শুনে বলছেন, আর যে সাধু গীতম, বেশ ভালো, ওয়েল সাং, খুব সুন্দর গেয়েছেন। অহো গীত রসাবদ্ধ চিত্তবৃত্তির আলিখিত ভাতি সর্বত রঙ্গ তৎ কথবং প্রয়োগম আশ্রিত্যৈনম আরাধয়াম। আপনার গান শুনে সমস্ত রঙ্গভূমিতে যারা শুনছিলেন শ্রোতারা, তারা চিত্রার্পিতবৎ স্থির হয়ে আছেন। তাহলে এখন কিসের দ্বারা এদেরকে আপনি স্যাটিসফাই করবেন, মানে কী প্রয়োগ করবেন? বলেন, নটি বলছেন, সে কী কথা? এই যে একটু আগে বললেন যে শকুন্তলা নাটক করতে হবে, পরমং যেব্য অজ্ঞেন অনত্তং অহন্যান সৌন্দলং নাম অপূর্বং নাটকং পৌয়েন অধিকরিয়ত্তি। এই যে আপনি একটু আগে বললেন যে অভিজ্ঞান শকুন্তলা নাটক আজকে প্রয়োগ করতে হবে, আবার এখন বলছেন যে কী করতে হবে? আর যে সম্যক অববোধিতোস্মি, ইউ হ্যাভ রিমাইন্ডেড মি প্রপারলি, আপনি আমাকে ঠিক মনে করিয়ে দিয়েছেন। অস্মিন ক্ষণে বিস্মৃতম খলু ময়ৈতৎ, রাইট দিস অ্যাট দিস মোমেন্ট আই ফরগট। একটু আগে আপনাকে যা বলেছিলাম, এই মোমেন্টে আমি সেটা ভুলে গিয়েছি। কুত তবাস্মে গীত রাগেন হারিনা প্রসভংৃত। আপনার গান শুনে আমার মন কোথায় চলে গেছে তার ঠিক নেই, সেই জন্য আমি যেমন যা বলেছিলাম সেটা আর আমি মনে করতে পারিনি। এস রাজে ও দুষ্যন্ত সারঙ্গে নাতিরঙ্গ, বলে স্টেজের দিকে দেখাচ্ছেন, এই যেমন রাজা দুষ্যন্ত অতি বেগে হরিণের পিছন পিছন আস্তে আস্তে ফলো করছেন, সেরকম এইভাবে পাত্র প্রবেশ করিয়ে দিচ্ছেন আর কি। তবাস্মি গীত রাগেন হারিনা প্রসভংৃত এস রাজে ও দুষ্যন্ত সারঙ্গে নাতিরঙ্গস। বলে এদিক দিয়ে উনি আর নটি বেরিয়ে গেলেন, আর এইদিকে রাজা রথে করে ঢুকছেন একটা হরিণের পশ্চাৎ ধাবন করে। এটা রাজাদের প্রধানত পাস টাইম ছিল মৃগয়া, সেরকম একটা মৃগয়াতে বেরিয়েছেন, একটা হরিণকে ফলো করছেন। কৃষ্ণ সারে সূর্য, তার যে সারথি, সে বলছেন রাজাকে লক্ষ্য করে, কৃষ্ণ সারে দদচক্ষুস্তৈজাধিজ্য কার্মুকে মৃগানুসারিণম সাক্ষাৎ পশ্যামি পিনাকিনম। এই হচ্ছে রাজার প্রথম ইন্ট্রোডাকশান, মানে তার সারথির মুখে সারথি কীভাবে তাকে ইন্ট্রোডিউস করছেন, যে আপনাকে দেখে আমার মনে হচ্ছে যেন আমি শিবকে দেখতে পাচ্ছি। কীরকম শিবকে দেখতে পাচ্ছি?
আপনাকে কীরকম দেখতে পাচ্ছি, মৃগানুসারিণ, আপনি একটা হরিণকে ফলো করছেন। আর শিব আমাদের কাহিনীতে বিখ্যাত আছে না, যে যজ্ঞ একসময় মৃগরূপ ধারণ করে পালিয়ে যাচ্ছিলেন, তাকে বিদ্ধ করার জন্যে শিব তার পিনাকে যা আরোপ করে তাকে ফলো করেছিলেন। এই কথাটা আপনারা কোনোখানে বোধহয় শুনেছেন, রঘুবংশ শোনার সময়। কোথায় শুনেছেন? যেখানে রামচন্দ্র ওই হরধনুটা তুলতে যাচ্ছেন সেইখানে, তৎপ্রসুপ্ত ভুজগেন্দ্র ভীষণম বীক্ষ দাশরথিরাদদে ধনু বিদ্রুত ক্রতুমৃগানুসারিণম যেন বাণম অসৃজৎ বৃষধ্বজ। রাজা জনকের সবাই এসছেন, সেখানে সেই হরধনু ছিল, তো সেটা যেটা কেউ তুলতে পারত না। বলছেন তৎপ্রসুপ্ত ভুজগেন্দ্র ভীষণম, দেখলে মনে হয় যেন নাগরাজ ঘুমিয়ে আছে, এক্ষুনি ছবল দেবে এরকম। বীক্ষ দাশরথী আদদে ধনুর, রামচন্দ্র সেটা দেখে ধনুকটা তুলে নিলেন। সে ধনুক কীরকম, যেমন সামান্য কোনো ধনুক নয়। বিদ্রুত ক্রতুমৃগানুসারিণম যেন বাণম অসৃজৎ বৃষধ্বজ। বৃষধ্বজ হচ্ছেন শিব, তিনি পালিয়ে যাচ্ছে যে মৃগরূপ যজ্ঞ, তাকে যার যে ধনুককে বাণ সন্ধান করে ফলো করছিলেন, সেই ধনুক হরধনু বলে প্রসিদ্ধ, তাকে রামচন্দ্র তুলে নিয়েছিলেন। সেই অ্যালিউশনটা এখানে বলছেন। কি বললেন? যে কৃষ্ণ সারি তদচক্ষুষ স্তৈচাধিজ্য কার মুখে মৃগানুসারিণম সাক্ষাৎ পশ্যামি ও পিনাকিনম। আপনাকে দেখছি যে আপনি একটা হরিণকে ফলো করছেন, আর দেখে মনে হচ্ছে হাতে ধনুক আছে। আর ওখানে কীরকম স্তৈচাধিজ্য কার মুখে, আপনিও ধনুক প্রস্তুত করেছেন যা আকর্ষণ করে, আর শিবও সেখানে মৃগকে অনুসরণ করছেন ধনুকে যা আকর্ষণ করে। দেখে মনে হচ্ছে যেন আমি সাক্ষাৎ সেই যজ্ঞরূপ বা মৃগরূপ যজ্ঞকে ফলো করা যে শিব, তাকেই দেখতে পাচ্ছি। রাজা বলছেন সুত সুদূর মমুনা সারঙ্গেন বয়ম আকৃষ্ট। এই হরিণটা আমাদের অনেক দূর নিয়ে এসছে, মানে পালিয়ে যাচ্ছে, আমাদের ফলো করে আসতে হচ্ছে। স্বয়ং ইদানীমপি, হরিণটা কীভাবে পালিয়ে যাচ্ছে তার বর্ণনা বলছেন। সুন্দর সহাভক্তি। গ্রীবা ভঙ্গাভিরামং মুহুরনুপততি চন্দনে দত্ত দৃষ্টি পশ্চার্ধেন প্রবিষ্ট শরপতন ভয়াদ ভূয়সা পূর্বকায়ম দর্ভৈরর্ধাবলির্হৈ সমবিবৃত মুখবংশী বিকীর্ণ বর্তমা পশ্যোদগ্রপ্লুতত্বাদ বিয়তি বহুতরম স্তোকমূর্ব্যাং প্রয়াতি। মানে কি হলো? এগুলো আসলে সংস্কৃতটা পড়লে যেমনটা আমাদের সামনে ছবিটা ভেসে ওঠে না, হরিণটা কীভাবে পালিয়ে যাচ্ছে, এটা শুনে ঠিক তেমনটা হয় না। তাহলে কোনো উপায় নেই। গ্রীবা ভঙ্গা বিরাম, হরিণটা যে পালিয়ে যাচ্ছে, বারবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে রাজা কত দূর, মানে তাকে ধরে ফেললো নাকি। গ্রীবা ভঙ্গা বিরাম, হরিণের গলা খুব সুন্দর বলে প্রসিদ্ধ, সেই জন্য তাকে সুন্দর লাগছে যে গ্রীবা ভঙ্গ, মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখছে, তার জন্য অভিরাম মানে বিউটিফুল, দেখতে ভালো লাগে। মুহুর অনুপততি চন্দনে দ্রষ্ট দৃষ্টি, তার দৃষ্টিটা রয়েছে চন্দনমান রথের দিকে, বারবার রথের দিকে তাকাচ্ছে, রথটা কদ্দূর এলো, তাকে ধরে ফেললো কিনা। চন্দনে দত্ত দৃষ্টি। পশ্চার্ধেন প্রবিষ্ট শরপতন ভয়াদ ভূয়সা পূর্বকায়ম, তার মানে কি, সে প্রতি মুহূর্তে ভয় পাচ্ছে যে এই বোধহয় রাজার বাণ তাকে বিদ্ধ করলো। সেই জন্য তার শরীরের পিছন দিকটা যেন কুঁকড়ে গিয়ে তার ফার্স্ট হাফ অব দি বডির মধ্যে ঢুকে যাচ্ছে। পশ্চার্ধেন প্রবিষ্ট শরপতন ভয়াত ভূয়সা পূর্বকায়ম, শরপতনের ভয়ে যার শরীরের পশ্চাৎ ভাগ যেন তার শরীরের পূর্ব ভাগের মধ্যে প্রবেশ করেছে। উৎপ্রেক্ষা অলঙ্কার সত্যি সিদ্ধ করেননি, কিন্তু ভয়ের জন্য সেরকম মনে হচ্ছে, শরীরটা যেন গুটিয়ে যাচ্ছে, সেই জন্য এটা উৎপ্রেক্ষা অলঙ্কার। কী বললাম? যে পশ্চাৎধেন প্রবিষ্ট শরপতন ভয়াত ভূয়সা পূর্বকায়ম দর্ভৈর অর্ধাবলীর হই সমবিবৃত মুখভ্রংশীভি কীর্ণ বর্তমা। সে কিছু কুশতৃণ খাচ্ছিল, এখন সে ভয়ে পালিয়ে যাচ্ছে, সেই জন্য সেই কুশতৃণগুলো তার পুরো ফুল খাওয়া হয়নি, সেগুলো মুখের থেকে কিছু কিছু করে পড়ে যাচ্ছে, এবং সেই কুশের টুকরোতে সমস্ত রাস্তাটা চিহ্নিত হয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে সে দৌড়ে যাচ্ছে তাতে সেই কুশের টুকরোগুলো তার মুখের থেকে পড়ে যাচ্ছে। সমবিবৃত মুখভংশী বিকীর্ণ বর্তমা পশ্যোদগ্রপ্লুতত্বাৎ বিয়তি বহুতরম স্তোকমূর্ব্যাং প্রয়াত।
দেখো, দেখে মনে হচ্ছে কেন যে মাটির থেকে আকাশে বেশি সময় আছে। কেন? লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তো যে লাফ দিয়ে আসছে আবার লাফ দিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যেন বেশি সময়টা সে উপরে আছে, শূন্যে আছে, আর অল্পই মাটিতে টাচ করছে, করেই আবার লাফিয়ে দিচ্ছে। এটা একটা খুবই সুন্দর স্বভাবভক্তি। স্বভাবভক্তি মানে কি হলো? স্বভাবভক্তি যথার্থস্য না যথাবৎ বস্তু বর্ণনম, একটা পদার্থের যথাবৎ বস্তু যেটা যেমন আছে তাকে বর্ণনা করা। এটা অনেকে বলেন যথাবৎ বস্তু বর্ণনার মধ্যে আর বৈশিষ্ট্য কী আছে? কোনো না কিছু কবি প্রতিভার দ্বারা তো তার মধ্যে সব ভ্যারাইটি সৃষ্টি করা হয়, এখানে তো সেটা করা হয়নি। বলে না, করা হয়নি, কিন্তু যখন যথাবৎ বস্তু বর্ণনাটাই একটা খুব সুন্দর হয়ে পিকচার হয়ে ওঠে, যেন আমরা সামনে জিনিসটাকে দেখতে পাচ্ছি, তখন আমরা সেটাকে বলি একটা সার্থক স্বভাবভক্তি অলঙ্কার। তখন সেটাকে অলঙ্কার বলা হয়। যেমন এটা গ্রীবাভঙ্গা বিরামং মৌরণপততি সন্দনে দত্তদৃষ্টে পশ্চার্ধেন প্রবিষ্ট স্বরপতন ভয়াৎ ভূয়সা পূর্বকায়ম দর্ভৈরর্ধাবলীর হয়ে সমবিবৃত মুখভংশে বিকীর্ণবর্তমা পশ্যোদগ্রপ্লুতত্বাৎ বিয়তি বহুতরম স্তোকমূর্ব্যাং প্রয়াতি। স্বভাবভক্তি হলো যথাবৎ, যেটা যেমন আছে তেমন বলা। আর উৎপ্রেক্ষা হলো ভবের সম্ভাবনা উৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা, এক্সকে ওয়াই বলে মনে করা, এটা হচ্ছে উৎপ্রেক্ষার লক্ষণ, অর্থাৎ যথাবৎ বস্তু হলো না। এখানে এই যে শ্লোকটা, তাতে দুটোরই অদ্ভুতভাবে সংমিশ্রণ হয়েছে। গ্রীবাভঙ্গা বিরাম ইত্যাদি যেখানে বলছেন সেগুলো সবটাই স্বভাবভক্তি। হরিণটা কীভাবে পালিয়ে যাচ্ছে, আপনি মনে হচ্ছে যেন ছবিটা দেখতে পাচ্ছেন যে হরিণটা এইভাবে পালিয়ে যাচ্ছে। আর ওই যে বললেন যে স্বরপতন ভয়াৎ ভূয়সা পূর্বকায়ং প্রবিষ্ট, যেন স্বরপতনের ভয়ে তার সেকেন্ড হাফটা বা হিন্ডার পার্টটা তার সামনের দিকে ঢুকে পড়েছে, এই অংশটা হচ্ছে উৎপ্রেক্ষা, ভয়ের জন্যে। কাজে এখানে উৎপ্রেক্ষা এবং স্বভাবভক্তির সংকর মিশ্রণ হচ্ছে। কথা অনুপাতিন মেয়ে প্রযত্ন প্রেক্ষণীয় সংবৃত্ত। রাজা আরে দেখতে দেখতে দেখছি আমার প্রায় নজরের বাইরে চলে গেল, কষ্ট করে দেখতে হচ্ছে, মানে আমার রেঞ্জের থেকে বাইরে চলে যাচ্ছে। সারথী বলছে আয়ুষ্মান উদ্ঘাতিনী ভূমি জমিতি মায়া রশ্মি সংযমনা রথস্য মন্দিকৃত বেগ। এখানে জমিটা উঁচু নিচু আছে, সেই জন্য আমি রথের বেগটা খুব বেশি রাখিনি, মানে তাহলে আপনার জার্ক হবে বলে। এস তেন মৃগয়েশ বিপ্রকৃষ্টান্তর সংবৃত্ত, সেই জন্য হরিণটা আপনার থেকে অনেক দূরে চলে যেতে পেরেছে। সম্প্রতি তু সমদেশবর্তিনস্তে ন দুরাসদো ভবিষ্যৎ। এখন আমাদের রথ প্লেনে এসে পৌঁছেছে, আর উঁচু নিচু নাই, আমি এবার রথে মানে স্পিড দিয়ে দেবো, তাহলে দেখবেন আপনার আর ওকে পেতে অসুবিধে হবে না। রাজা বলছেন তাহলে লাগাম ছেড়ে দাও। তেন হিমুচ্চন্তম অভিষহ যথাজ্ঞা পৈতে আয়ুষ্মান। আয়ুষ্মান যেমন আদেশ করেন বলে তথা কৃত্য রথ বেগান্তর নিরূপণ। লাগামটা ছেড়ে দিল, রথের গতি বেড়ে গেল, বলে আয়ুষ্মান পোষ্য, দেখুন রথের বেগ। এবার রথে আরেকটা স্বভাবভক্তি বলছেন, মুক্তেশু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামর শিখা নিবিতোর্ধ্বকর্ণা আত্মদ্ধতৈরপি রজোভিরলঙ্ঘনীয়া ধাবন্তমি মৃগ জবাক সময়ে বরথ্যা। মুক্তেশু রশ্মিষু ভাবে সপ্তমী, যেই আমি লাগাম ছেড়ে দিয়েছি, নিরায়ত পূর্বকায়া, এইবার হরিণ, এই সামনে যে হরিণ বলছি ঘোড়া, নিরায়ত পূর্বকায়া, তার সামনের দিকটা যেন বেগের জন্য এক্সটেন্ড হচ্ছে। যেমন হরিণের ক্ষেত্রে বলেছিলেন ভয়ের জন্য পিছন দিকটা খুঁকড়ে সামনের দিকে ঢুকে যাচ্ছে, আর এখন ঘোড়াকে ছেড়ে দেওয়াতে সে সামনের দিকে যায় বলে যেন শরীরের সামনের দিকটাকে সে স্ট্রেচ করে দিচ্ছে। নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামর শিখা, ঘাড়ে যে কেশগুলো আছে চামর, সেগুলো নিষ্কম্প, বাতাসের অভিজ্ঞতা মনে হচ্ছে যেন সেটা স্ট্যান্ডিং, ঝুলে পড়ছে না। নিবৃত ঊর্ধ্বকর্ণা, কানগুলো নিবৃত, খাড়া হয়ে আছে। আত্মদ্ধতৈরপি রজোভিরলঙ্ঘনীয়া, ঘোড়া যে দৌড়চ্ছে পায়ের খুঁড়ে খুঁড়ে ধুলো উঠছে, এত জোরে দৌড়চ্ছে যে আত্মদ্ধতৈরপি রজোভিরলঙ্ঘনীয়া, তাদের নিজেদের পায়ের থেকে যে ধুলো উঠছে সেই ধুলো তাদেরকে ক্রস করতে পারছে না, মানে তার আগেই সে ওই জায়গা ছেড়ে আবার চলে যাচ্ছে। ধাবন্তবি মৃগজবাক সময়ে বরথ্যা,
যেন হরিণের গতিকে সহ্য করতে না পেরে এই ঘোড়ারা এরকম বেগে দৌড়চ্ছে। এটাও একটা উৎকৃষ্ট সহভক্তি এবং সঙ্গে সঙ্গে আবার উৎপ্রেক্ষার সঙ্গে সংকর। প্রথম অংশটা সবটাই সহভক্তি। মুক্তেষু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামর শিখা নিবৃত ঊর্ধ্বকর্ণা আত্মোদ্ধতৈরপি রজোভিরলঙ্ঘনীয়া ধাবন্তমি মৃগজবাক সময়েব। জব মানে স্পিড, হরিণের স্পিডকে যেন সহ্য করতে না পেরে, কেন না ঘোড়া তো স্পিডই অনেক দ্রুত যায়, সেই জন্য সে ভাবছে যে আরে এই হরিণটা আমাদের থেকে বেশি স্পিডেই যাবে, হাউ ইজ ইট পসিবল। অক্ষমা মানে সহ্য করতে না পার, যেন হরিণের দ্রুত গতি সে সহ্য করতে পারছে না বলে এরকম বেগে দৌড়চ্ছে। এই অংশটা হচ্ছে উৎপ্রেক্ষা। এটা কীরকম উৎপ্রেক্ষা? হেতু উৎপ্রেক্ষা। হেতুটা করা যেখানে নিমিত্ত, কেন সে জোরে দৌড়চ্ছে তার একটা হেতু বলছেন। মৃগজবাক সময়া ইব, যেন হরিণের গতি সহ্য করতে না পেরে। এরকম কোনো হেতু উৎপ্রেক্ষা আগে আমরা রঘুবংশে শুনেছি? ভালো কোনো হেতু উৎপ্রেক্ষা মনে পড়ে? ওই যেখানে রঘুবংশ ত্রয়োদশে সীতাহরণের পরে রামচন্দ্র যখন বিভিন্ন জায়গায় সেটাকে খুঁজে বেড়াচ্ছেন, সেইখানে এক জায়গায় পরে আর কি পুষ্পক রথে বসে সেটাকে দেখাচ্ছেন। শৈশাস্থলী যত্র বিচ্ছিন্নতা ত্বাং ভ্রষ্টং ময়া নূপরমেকমূর্ব্যাম অদৃশ্যতত্বচরণার বিন্দ বিশ্লেষ দুঃখাদিব বদ্ধমৌনম। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি তোমাকে খুঁজতে খুঁজতে তোমার পায়ের থেকে খসে পড়া একটা নূপুর দেখতে পেয়েছিলাম। সেটা কীরকম? তচ্চরণার বিন্দ বিশ্লেষ দুঃখাদিব বদ্ধমৌনম। সেটায় কোনো শব্দ হচ্ছিল না। কেন শব্দ হচ্ছে না? পায়ে থাকলে তো শব্দ হবে, পায়ে থাকলে পাটা চললে তবে তো শব্দ বলে, সেটা তো নর্মাল কথা। এখানে বলছেন তচ্চরণার বিন্দ বিশ্লেষ দুঃখাদিব, তোমার চরণ পদ্ম থেকে বিশ্লিষ্ট হওয়ার দুঃখেই যেন সে চুপ করে আছে। মানুষ যখন দুঃখিত হলে বেশি কথা না বলে চুপ করে থাকে, সেরকম নূপুরটা চুপ করে রয়েছে, সে তার পাদপদ্ম থেকে সে বিশ্লিষ্ট হয়েছে বলে। এটা একটা সুন্দর হেতু উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা মানেই হচ্ছে একটা জিনিসকে একটা জিনিস বলে মনে করা। সেটা যখন হেতুর জন্য করা হচ্ছে, হোয়াই, বিকজ অফ সামথিং হুইচ ইজ নট রিয়াল, তখন এটা হেতু উৎপ্রেক্ষা হবে। যেমন এখানে বললেন যে কি আত্মোদ্ধতৈরপি রজোভিরলঙ্ঘনীয়া ধাবন্তমি মৃগজবাক সময়ে বরথ্যা। রথের ঘোড়াগুলো যেন হরিণের যে স্পিড তাকে সহ্য করতে পারছে না বলে তারা তাকে সুপারসিড করবার জন্য এত দ্রুত বেগে যাচ্ছেন। সত্যম, রাজা বলছেন সত্যম অতীত্য হরিণপি বর্ততে রজিত। হরি শব্দের একটা শেষ আছে এখানে। হরি শব্দের একটা অর্থ, হরি শব্দের অনেক অর্থ হয়। হরি শব্দের কী কী অর্থ জানেন? এক তো হচ্ছেন হরি বিষ্ণু, আর কি অর্থ আছে? জমা নীলেন্দ্র চন্দ্রার্ক বিষ্ণু সিংহাংশু বাজিষু সুকাহি কপিহি বেগিষু হরিণা কপিলেত্রিষু। অমর কোষ বলছেন এতগুলো হচ্ছে হরি শব্দের অর্থ। যম, অনিল, ইন্দ্র, চন্দ্র, অর্ক, সিংহ, অংশু মানে রে কিরণ, বাজি মানে ঘোড়া, সুখ পাখি, অহি সাপ, কপি বানর, ভেক ব্যাং, এতগুলো অর্থ। এখানে বলছেন যে হরিণ অতীত্য বর্তন্তে বাজিন। আমাদের ঘোড়া কীরকম যাচ্ছে? হরিকে অতিক্রম করে। হরি মানে ইন্দ্র, তার যে ঘোড়া যেন তাকে অতিক্রম করে, উচ্চশ্রবা হচ্ছে ইন্দ্রের ঘোড়া, তাকেও যেন অতিক্রম করে দৌড়চ্ছে। সত্যম অতীত্য হরিণ বর্তন্তে বাজিন। যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ্বিপুলতাং যদদ্ধা বিচ্ছিন্নং ভবতি কৃতসন্ধানমিব তৎ প্রকৃত্তা যদ্বক্ত্রং তদপি সমরেখং নয়নয়োর নমে দূরে কিঞ্চিন্ন ক্ষণমপি না পার্শ্বে রথজবাৎ। যে দ্রুত বেগে রথটা যাচ্ছে তাতে ইমপ্রেশন কীরকম হচ্ছে বলছেন। রথ জবাৎ, জব মানে স্পিড, রথের গতির জন্যে। যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ বিপুলতাম, যা দূরে ছোট্ট দেখা যাচ্ছে অতি দ্রুত সেটা সামনে
অনেক বড় হয়ে চলে আসছে বিকজ অফ স্পিড। মানে এইমাত্র দূরে দেখছি ওই একটা জিনিস রয়েছে ছোট্ট লাইক যদালোকে সূক্ষ্মম ব্রজতি সহসা তদ বিপুলতাম, সহসা ভেরি কুইকলি ইট বিকামস বিগ বিফোর মাই আইস। অধ্যা বিচ্ছিন্নং ভবতি কৃত সন্ধান তৎ, পথ যেখানে মনে হচ্ছে যেন কেটে গেছে বেঁকে গেছে, সেটা তার পরক্ষণেই মনে হচ্ছে না যেন পথটা জোড়া লেগে গেছে, পথটা স্ট্রেট হয়ে গেছে। মানে যেখানে বাঁকা ছিল, বাঁকার শব্দটা জায়গাটা কার্ভেচারটা পার হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে পথটা স্ট্রেট। প্রকৃতা যদ বক্রম তদপি সমরেখং নয়নেও, যেটা বাই নেচার বাঁকা সেটাও চোখের কাছে মনে হচ্ছে স্ট্রেট। তার ফলে কী হচ্ছে, নমে দূরে কিঞ্চিত ক্ষণমপি না পার্শ্বে রথ জবাত, রথের গতির জন্য কোনো জিনিসটাই যেন আমার দূরেও নয় পাশেও নয়। পাশে যেটা আছে পরক্ষণে সেটা পার হয়ে যাচ্ছে, কাজে আর সেটা পাশে থাকছে না, আর যেটা দূরে ছিল সেটা কাছে চলে আসছে, কাজে আর সেটা দূরেও থাকছে না। এই রকম ইমপ্রেশন হচ্ছে। যদালোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ বিপুলতাম যদদ্ধা বিচ্ছিন্নং ভবতি কৃত সন্ধানমিব তৎ প্রকৃতা যদ্বক্রম তদপি সমরেখং নয়নয়োর নমে পার্শ্বে ক্ষণমপি কিঞ্চিত না নমে দূরে কিঞ্চিত ক্ষণমপি না পার্শ্বে রথ জবাত। এটাও সবটাই সহভক্তি, উৎপ্রেক্ষা নয়, পুরোটাই সহভক্তি। ভো ভো রাজন আশ্রম মৃগয়ং নহন্তব্য নহন্তব্য। রাজা তৈরি হয়েছেন, বান সামনে এসে পড়েছে, তো ওখানে কোনো কোনো বইতে কিছু কিছু শকুন্তলায় অনেক পাঠান্তর পাওয়া যায়, মানে সব ম্যানুস্ক্রিপ্টে একরকম পাঠ নয়। এখানে আছে সুত পশ্যই নং ব্যাপাদ্যমান, এই দেখো মারা পড়লো, ইতি সরসন্ধানক নাটক, এই মারা পড়লো বলে উনি জাস্ট ধনুতে বানটা আকর্ষণ করেছেন, এক্ষুনি ছেড়ে দেবেন। এইবার নেপথ্য থেকে শোনা যাচ্ছে ভো ভো রাজন আশ্রম মৃগয়ম না হন্তব্য না হন্তব্য, মহারাজ আশ্রমের হরিণ বধ করবেন না। বলতে বলতেই দুজন ঋষিকুমার সামনে এসে দাঁড়াবেন, এসে বলবেন, ওই কথাটা রিপিট করবেন, ভো ভো রাজন আশ্রম মৃগয়ং না হন্তব্য না হন্তব্য, এই আশ্রমের হরিণকে বধ করবেন না। তেন হি নিগৃঞ্ছন্তাং বাজিন। রাজা সারথীকে বলছেন, তাহলে ঘোড়াকে কন্ট্রোল করো। আশ্রমবাসী যে ঋষিকুমার আছেন তারা বলছেন যে, কি বললাম ভুলে যাচ্ছে, বলছেন যে আর্তত্রাণায় বশস্ত্রম না প্রহর্ত মনাগসি, আপনার হাতে যে অস্ত্র আছে সেটা হচ্ছে যারা আর্ত তাদের ত্রাণ করার জন্য, যে নির্দোষ তাকে বধ করবার জন্য নয়। কবত হরিণকানাং জীবিতং চাতি লোলম কচ নিশিত নিপাতা বজ্রসারা সরাস্তে, হরিণের জীবন অত্যন্ত ক্ষীণ, আর আপনার বাণ হচ্ছে বজ্রের মতো। কাজেই ওরকম একটা ক্ষুদ্র প্রাণীকে বধ করার জন্যে রাজা দুষ্যন্তের পক্ষে অস্ত্র সন্ধান করাটা ঠিক নয়। এই জায়গাটা রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন, শকুন্তলা কয়েকটা শ্লোক বেছে বেছে অনুবাদ করেছেন। তার মধ্যে এটা কি অনুবাদ করেছেন, মৃদুয়ে মৃগদেহে মেরোনা স্বর আগুন দেবে কেহে ফুলের পর, কোথায় ক্ষীণজীবী মৃগের প্রাণ কোথায় যেন বাজ তোমার বাণ। এটা হচ্ছে সেই রাজার তিরস্কার, যে নখলো নখলো বাণ সন্নিপাত্য মস্মিন মৃদুনি মৃগ শরীরে পুষ্পরাশা বিভাগ্নি কবত হরিণকানাং জীবিতঞ্চাতি লোলম কচ নিশিত নিপাতা বজ্রসারা সরাস। এখানেও একটা ইম্পর্ট্যান্ট পাঠান্তর আছে, যে বলছেন যে এই হরিণকে তোমার এই বজ্রের মতো তীক্ষ্ণ বাণ দিয়ে আঘাত করা কীরকম না, পুষ্পরাস ও অগ্নিরিব, ফুলের মধ্যে আগুন দেওয়ার মতো। রবীন্দ্রনাথ যেটা পাঠটা নিলেন, আগুন দেবে কেহে ফুলের পর। আর এটা একটা বিকল্প পাঠ আছে, সেটা হচ্ছে তুলরাশা বিভাগ্নি, তুলোর মধ্যে আগুন দিলে, তুলো যেমন সফট, হরিণের শরীর সেরকম সফট, এবং তাতেও খুব সহজেই তুলোটা পুড়ে যাবে। সেই জন্য এখানে দুটো উপমায় এত অ্যাপ্ট যে সত্যি সত্যি কালিদাস কোনটা লিখেছিলেন নির্ধারণ করা খুব কঠিন। কালিদাসের কাব্যে যারা পরবর্তীকালে পাঠান্তর যোজনা করেছেন, নিশ্চয়ই কেউ না কেউ করেছেন, তারাও যে খুব সামান্য লোক ছিলেন তা নয়। অনেক সময় তারা যে লিখেছেন সেগুলো হয়তো অরিজিনাল কালিদাসের নয়, কিন্তু কালিদাসের লেখার থেকে সেগুলো যে খুব একটা নিম্নমানের সে কথাও
পণ্ডিতরা বলতে পারেন না। যেমন এই ক্ষেত্রে পুষ্পরাস আবিব বা তুলরাস আবিব, এর মধ্যে কোনটা বেটার পাঠ হবে এ নিয়ে পণ্ডিত সমাজে প্রচুর বিতর্ক আছে। আপনাদের কোনটা মনে হয় যায় না, এক একজনের একরকম মনে হবে। রবীন্দ্রনাথ যেটা চুজ করেছেন পুষ্পরাস আবিবাগ্নি, আমার মনে হয় সেটা মোর পোয়েটিক। আর একটা প্রোপ্রাইটির দিক থেকে যে কথাটা কে বলছেন, আশ্রমবাসীরা বলছেন। আশ্রমবাসীরা তুলোর ব্যবহার সম্বন্ধে তত বেশি অভিজ্ঞ নাও হতে পারেন, ফুলের ব্যবহার সম্বন্ধে যতটা অভিজ্ঞ হবেন। কাজেই আশ্রমের যে অ্যাটমসফিয়ার, তাতে পুষ্পরাশির এই কথাটাই তার প্রথম মনে আসার সম্ভাবনা ছিল। আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ নিজে কবির অ্যাপ্রিসিয়েশন আরেকজন কবি যেমন করতে পারেন, সেটা শুধু পণ্ডিতরা মাস্টাররা করতে পারে না। কাজেই রবীন্দ্রনাথের যে অ্যাপ্রিসিয়েশন, তার যেটা মনে হচ্ছে যে এখানে সবচেয়ে ভালো পাঠ হচ্ছে যে আগুন দেবে কে ফুলের পর, সেদিক থেকেও সেটাও আমরা একটা অথরিটি হিসাবে মেনে নিতে পারি। আরও একটা যুক্তি আছে, এটা আমরা আরও পরে গিয়ে পড়ব। কালিদাস এক জায়গায় বলছেন যে কোনাম উন্নদয়ন নোমালিয়াং সিঞ্চতি, মানে কি হলো, উষ্ণ জলের দ্বারা কে নবমালিকাকে সিঞ্চন করিবে। নবমালিকা সব গরম জল ঢেলে দিলে সেটা নষ্ট হয়ে যাবে। সেখানেও কিন্তু উনি নবমালিকার সঙ্গে এই হিটের প্রয়োগের একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। যদি আমরা সেটাকেও একটু উপদ্বলক ধরি, তাহলে এখানেও খুব সম্ভবত আমরা যে পাঠটা পড়লুম পুষ্পরাস আবিবাগ্নি, এটাই হয়তো সম্ভবত বেটার পাঠ বলে মনে করা যায়। তো রাজা বলছেন এত প্রতিসংহৃত, আমি বানটা ফিরিয়ে নিলাম। এবার ঋষিকুমাররা বলছেন জন্মজস্য পুরর্বংশে যুক্তরূপমিদং তব পুত্র এবং গুণোপেতং চক্রবর্তী নমাপ্নুহি। যার মহারাজ পুরুর বংশে জন্ম, তার এই আচরণই স্বাভাবিক। অর্থাৎ তিনি গায়ের জোরে বলতে পারতেন না আমি রাজা, আমি মৃগয়া করতে বেরিয়েছি, তোমার কি বলবার আছে। কোনো কথা না বলে, একটি কথাও না বলে বললেন এসব প্রতিসংহৃত, এই আমি বান ফিরিয়ে নিলাম। ঋষিকুমাররা সেটার প্রশংসা করে তাকে আশীর্বাদ করছেন। জন্মজস্য পুরুর বংশে যুক্তরূপমিদং তব, মহারাজ পুরুর বংশে যার জন্ম সেই তোমার এই আচরণে সদৃশ্য বলেই আশীর্বাদ করছেন। পুত্রম এবং গুণোপেতম চক্রবর্তী নমাপ্নুহি, এইরকম গুণবান পুত্র সন্তান তুমি লাভ করো। রাজা তখন পর্যন্ত কোনো পুত্র সন্তান ছিল না। কাজে এইটা হচ্ছে শকুন্তলা নাটকের বীজ। বীজ মানে কি, নাটকের যেটা মূল ঘটনা ডেভেলপমেন্ট হবে, তার এটা বীজের বিন্যাস হলো। এই যে ঋষিকুমার আশ্রমে তাকে আশীর্বাদ করে দিলেন যে পুত্র এবং গুণোপেতম চক্রবর্তী নমাপ্নুহি, এরকম সদ্গুণান্বিত পুত্র তুমি লাভ করো। সেটাই উনি কীভাবে করবেন, সেই পুত্রের সঙ্গে তার মিলন হবে, এটি শকুন্তলার শেষে গিয়ে জানা যাবে, যিনি ভরত বলে বিখ্যাত হবেন। সেটা আজকে এখানে শেষ করি।